আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম, কোরকেম শিক্ষা পরিবারে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে জারণ বিজারণ অর্থাৎ রসায়ন সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক রেডক্স জারণ বিজারণ পার্টটা নিয়ে আলোচনা করব। তো এই জারণ বিজারণের পার্টটা আলোচনা করার আগে আমি তোমাকে প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যা হচ্ছে যে কোনো একটা মৌল বা আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের পর যে চার্জ বিশিষ্ট অণু বা আয়ন বা পরমাণুতে পরিণত হয় তাকে জারণ সংখ্যা বলে। যেমন মনে করো সোডিয়াম একটা পরমাণু, ও যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। দেখো, ইলেকট্রন ত্যাগ করার পর এই যে সোডিয়াম পরমাণুটা যে ধনাত্মক চার্জে পরিণত হয়েছে, যত সংখ্যক চার্জে পরিণত হয় এই সংখ্যাটাকে বলা হয় ওই পরমাণুর জন্য জারণ সংখ্যা। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। আবার সালফাইড S2- এ যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিল তাহলে সে সালফারে পরিণত হয়। তাহলে তার জারণ সংখ্যা কত? এই অবস্থায় 0। তার মানে কি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের পর যে চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয় এটা চার্জ 0 হইতে পারে, আবার প্লাস চার্জ হইতে পারে, মাইনাস চার্জ হইতে পারে। যে চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হবে সেই সংখ্যাটাকে আমরা বলবো ওই পরমাণু অণু বা আয়নের জন্য জারণ সংখ্যা বা জারণ মান। কোনো একটা যৌগের কোনো একটা পরমাণুর তুমি যদি জারণ মান বের করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আগে কতগুলো পরমাণুর জারণ মান সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ যৌগের মধ্যে ওই পরমাণু বা আয়নগুলোর ক্ষেত্রে জারণ মান নির্দিষ্ট থাকে। যেমন আমি শুরুতে হেডিং একটা লিখছি, দেখো যে কতিপয় পরমাণুর জারণ মান। যে প্রথম যে পয়েন্টটা লিখছি সেটা হচ্ছে কি বিশুদ্ধ পরমাণু বা অণুর জারণ মান 0। অর্থাৎ পরমাণু যখন একক অবস্থায় থাকে, সে কোনো যৌগ গঠন না করে, তখন এটাকে আমরা বিশুদ্ধ পরমাণু বলি। যেমন ধরো হচ্ছে শুধু সোডিয়াম, শুধু ম্যাগনেসিয়াম। আবার অণুর ক্ষেত্রে যদি চিন্তা করো, অক্সিজেন অণু, কার্বন ডাই অক্সাইড অণু। তো এই যে এগুলো হচ্ছে কি বিশুদ্ধ অণু বা পরমাণু, এভাবে বিবেচনা করলে এদের প্রত্যেকের জারণ মান কত? 0। অক্সিজেন অণুর জারণ মান 0। যৌগে আধানহীন অণুতে উপস্থিত পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0। এ কথার অর্থ কি? মনে করো KMnO4 একটা যৌগ, এগুলো কিন্তু এই অবস্থায় একটাও কিন্তু আধানযুক্ত না, মানে কি সে একটু যৌগ অবস্থায় আছে। তাহলে এইটার একটা জারণ মান থাকবে যৌগের ভেতরে, ধরে নিলাম X। Mn এর একটা জারণ মান থাকবে, ধরে নিলাম Y। অক্সিজেনের একটা জারণ মান থাকবে, ধরে নিলাম Z। তাহলে প্রশ্ন মানে শর্ত অনুযায়ী কি বলছে? আধানহীন অণুতে উপস্থিত পরমাণুর জারণ সংখ্যার যোগফল। তাহলে সবগুলো যদি আমি যোগ করে দেই তাহলে মোট জারণ মান কত হবে? 0। এজন্য যখন আমরা একটা কোনো যৌগের ক্ষেত্রে বা কোনো মূলকের ক্ষেত্রে অজানা পরমাণুর জারণ মান বের করি বা অজানা জারণ মান বের করি, তখন কিন্তু যৌগ অবস্থায় তাদের টোটাল জারণ মান 0 ধরে নেই। এইটাই হচ্ছে মূল কথাটা। এরপরে কোনো আয়ন বা মূলকের জারণ মান সংশ্লিষ্ট চার সংখ্যা। আয়ন বা মূলকের জারণ মান সংশ্লিষ্ট চার সংখ্যা মানে কি? যেমন ধরো থায়োসালফেট একটা মূলক, এটার চার সংখ্যা কত? 2-। তার মানে কি S2O3 2-। এই মূলকটার ক্ষেত্রে তার উপরে যে চার সংখ্যাটা আছে যে 2-, তো এই মূলকের জারণ মান হচ্ছে -2। এই কথাটা এখানে এটাই বলা আছে যে কি, যে কোনো মূলকের জারণ মান সংশ্লিষ্ট চার সংখ্যা। তাহলে মূলকের এখানে চার সংখ্যা কত? 2-, তাহলে তার জারণ মান কত? -2। এরপরে আসো 4 নাম্বার পয়েন্ট, যে 1 নং গ্রুপের মৌলের ক্ষেত্রে যখন তারা যৌগ অবস্থায় থাকবে তখন তাদের জারণ মান হচ্ছে +1। যেমন সোডিয়াম ক্লোরাইড, আমরা শুরুতেই বলছি যে সোডিয়াম যখন পরমাণু অবস্থায় থাকে তখন জারণ মান 0, কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইড মানে যে যৌগ অবস্থায় আছে তখন এই যৌগটার মধ্যে সোডিয়ামের জারণ মান হবে +1। কারণ কি? সে গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1 এর মৌলগুলোর যত যৌগ অবস্থায় থাকবে ওই যৌগের মধ্যে মৌলগুলোর জারণ মান অলওয়েজ +1 হবে। একইভাবে গ্রুপ 2 এর মৌলগুলোর ক্ষেত্রে তাদের যৌগের মধ্যে জারণ মান হবে +2।
আর গ্রুপ 13 অর্থাৎ কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়ামের যে গ্রুপটা আছে এই গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে তাদের সাধারণ জারণমান হয় +3। যেমন তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে তুমি যদি অ্যালুমিনিয়ামের জারণমান চিন্তা করো তাহলে অবশ্যই এখানে কত +3। কেন? কারণ হচ্ছে গ্রুপ 13 এর মৌলগুলোর জারণমান নির্দিষ্ট, অর্থাৎ তারা যখন যৌগে ব্যবহৃত হয় তখন তাদের জারণমান নির্দিষ্ট থাকে, সেটা হচ্ছে যে কোনো যৌগের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের জারণমান হয় কি +3। এর পরবর্তী যে মৌলটা মানে পরবর্তী যে কন্ডিশনটা 7 নাম্বার, খেয়াল করো, গ্রুপ 16 এর মৌলসমূহের ক্ষেত্রে সাধারণ জারণমান +2 হয়ে থাকে, সাধারণ জারণমান -2 হয়ে থাকে, -2। তো কিভাবে? খেয়াল করো, আমরা যত অক্সিজেনের নর্মাল যৌগ দেখি যেমন পানি H2O, এখানে অক্সিজেনের জারণমান -2। আবার একটু আগে অ্যালুমিনিয়াম অক্সাইড দেখলাম, এই যৌগের মধ্যে অক্সিজেনের জারণমান হবে কত? -2। তাহলে আমরা বলতে পারি কি যে সাধারণ অক্সিজেনের যত যৌগ আছে সাধারণ অবস্থায় অক্সিজেনের জারণমান হয় -2। তবে অক্সিজেনের ক্ষেত্রে তার আরও 2-1টা ক্যাটাগরি পাওয়া যায়, যেমন হচ্ছে পারক্সাইডে অক্সিজেনের জারণমান -1। কিভাবে? যে হাইড্রোজেন পারক্সাইড H2O2, সোডিয়াম পারক্সাইড Na2O2, জৈব পারক্সাইড, যত ধরনের পারক্সাইড যৌগ আছে সব ধরনের যৌগে মধ্যে অক্সিজেনের জারণমান হবে -1। এরপরে আমরা চলে যাই সুপার অক্সাইডে অক্সিজেনের জারণমান -1/2। লাস্ট ইয়ার ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসছিল যে কোন অক্সাইডে অক্সিজেনের জারণমান -1/2। তো খেয়াল করো, সাধারণত কন্ডিশন হচ্ছে সুপার অক্সাইড হইতে হবে, এবং উদাহরণ কি? এই যে পটাশিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম ডাইঅক্সাইড, যত ধরনের সুপার অক্সাইড আছে এই সুপার অক্সাইডে অক্সিজেনের জারণমান হবে -1/2। এর পরবর্তীতে চলে যাই যে কি হ্যালোজেন গ্রুপ অর্থাৎ গ্রুপ 17 এর মৌলসমূহের সাধারণ জারণমান -1 হয়ে থাকে। 17 গ্রুপের মৌলসমূহের ক্ষেত্রে সাধারণ জারণমান -1 হয়ে থাকে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা যখন যৌগে ব্যবহৃত হয় এদের সাধারণ জারণমান -1। তবে এখানে একটা কথা, ফ্লোরিন ব্যতীত অন্যান্য পরমাণুগুলোর ক্ষেত্রে অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই আয়নগুলোর ক্ষেত্রে পরমাণুগুলোর ক্ষেত্রে জারণমানের পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। অর্থাৎ ফ্লোরিন শুধুমাত্র -1 জারণমান বজায় রাখে, বাকিগুলোর ক্ষেত্রে জারণমানের পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে HClO4, এখানে হাইড্রোজেনের জারণমান হচ্ছে +1, ক্লোরিনের জারণমান আমি জানি না, ধরে নিলাম এটা X। তাহলে অক্সিজেনের জারণমান কত? সাধারণ যৌগে বলছি -2 ইন্টু কত? 4। তাহলে টোটাল জারণমান কত? 0। তাহলে আমার কি আসে দেখো তো, 1 + x - 8 = 0। তাহলে x = আসে +7। তাহলে আমরা এই যৌগটার মধ্যে দেখতেছি কি হ্যালোজেন ক্লোরিনের জারণমান কিন্তু +7। আশা করি ব্যাপারটা বুঝছো। এরপরে চলে যাই 9 নাম্বার অপশনে, যে অধাতুর যৌগে হাইড্রোজেনের জারণমান কত হয়? +1। যত ধরনের হাইড্রোজেনের অধাতুর যৌগ আছে যেমন পানি H2O, সালফিউরিক অ্যাসিড H2SO4, এগুলোর ক্ষেত্রে দেখো এগুলো সব অধাতুর যৌগ, তাহলে এখানে হাইড্রোজেনের জারণমান কত হবে? +1 হবে। কিন্তু হাইড্রোজেনের যত ধাতব যৌগ আছে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আবার কি হাইড্রোজেনের জারণমান -1 হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যে এটার এক্সাম্পল হিসেবে বলতে পারি, খেয়াল করো, সোডিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট, এই যৌগগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণমান -1 হয়ে থাকবে। অর্থাৎ যত ধাতব যৌগ আছে সব ধাতব যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণমান -1। এরপরে চলে যাও, এখানে একটা পয়েন্ট লিখে দিছি আমি, যে সাধারণত কেন্দ্রীয় পরমাণুর অর্থাৎ তোমার একটা যৌগের ভিতরে কেন্দ্রীয় পরমাণু ব্যতীত অন্যান্য পরমাণুগুলো জারণমান জানা থাকে, তাহলে কি যেই পরমাণুটা অজানা আমরা সাধারণত সেটাকেই কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করি। কিন্তু কেন্দ্রীয় পরমাণুর একটা স্পেশাল সংজ্ঞা আছে বা এটার কি সঠিক পরিচয় আছে, সেটা কি? যে যৌগের অণুতে যার যোজনী বা জারণমান বেশি থাকবে আমরা সেটাকেই কেন্দ্রীয় পরমাণু হিসেবে বিবেচনা করব। তাহলে যেটা আমার অজানা থাকে সেটাকে কেন্দ্রীয় পরমাণু ধরে সাধারণত বাকি পরমাণুগুলোর জারণমান তোমার কি নির্দিষ্ট এবং সেগুলো এটার আলোকেই থাকবে।
তো আমরা ধরো জারণ মান বের করার ক্ষেত্রে একটা কতগুলো এক্সাম্পল দেখি। যেমন ধরো এই যে এখানে আমি কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি, তো এখানে আমি তোমাকে সবগুলা করাবো না, আমি কয়েকটা দেখাই দিই, বাকিগুলো তোমরা HW হিসেবে করতে পারো। সেটা হচ্ছে কি, এক নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি যে এখানে KMnO4 বলছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে ম্যাঙ্গানিজটাকে হাইলাইট করে দিছি। এখানে যে ম্যাঙ্গানিজ হচ্ছে কি তোমার কেন্দ্রীয় পরমাণু। একটু আগে আমরা একটা এই যে ইনফরমেশনটা চার্টটা দেখলাম, সেখানে দেখাইছি যে পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, তাহলে এটা জারণ মান কত? +1। ম্যাঙ্গানিজের জারণ মান আমরা জানি না, তাহলে এটা কি X ধরবো। আবার অক্সিজেনের জারণ মান পাইছি কত? -2 ইন্টু কত? 4 ইকুয়াল কত? 0। তাহলে কত আসে আমার? x = 8 - 1, তাহলে x = কত? +7। তাহলে আমরা এখানে বলতে পারি কি ম্যাঙ্গানিজের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +7, অর্থাৎ এখানে Mn7+ আয়ন অবস্থান করছে। এরপরে খেয়াল করো, আমরা যদি এই যৌগটা লক্ষ্য করি K4 FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখানে আমরা বলে দিছি কি আয়রন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটা জারণ মান বের করো। তাহলে লক্ষ্য করো পটাশিয়ামের জারণ মান কত? 1 × 4 যোগ কত? x যোগ এই যে সায়ানাইড কিন্তু একটা যৌগমূলক। আমরা বলছি যে কি যৌগমূলক অবস্থায় তার 4 সংখ্যাটাই তার জারণ মান। তাহলে সায়ানাইডের জারণ মান কত? -1 ইন্টু কত? 6 ইকুয়াল টু কত? টোটাল জারণ মান 0। তাহলে আমরা বলতে পারি 4 + x - 6 = 0। তাহলে x = +2 আসে। এরপরে একটু খেয়াল করো, আমরা যদি একটা যৌগমূলকের ক্ষেত্রে জারণ মান বের করি যে MnO4-, তাহলে খেয়াল করো আমরা যদি ম্যাঙ্গানিজের জারণ মান বের করি x - 2 × 4 ইকুয়াল টু কত? এই যে এটা একটা যৌগমূলকের ক্ষেত্রে তার 4 সংখ্যাটাই কি তার জারণ মান। তাহলে ইকুয়াল জারণ মান কত? -1। তাহলে আমার x = কত আসে? -1 + 8, তাহলে অর্থাৎ x = কত? +7। আচ্ছা এখানেও ম্যাঙ্গানিজ পাইছি +7, এই আয়নটাতেও পাইছি কত? ম্যাঙ্গানিজের জারণ মান +7। এভাবে তুমি বাকি যৌগগুলোর ক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে পারবা। তো জারণ মান সম্পর্কে ধারণা লাভ করছো, এবার আমরা চলে যাই হচ্ছে কি রেডক্স বিক্রিয়ায়। তো আমাদের বইতে ইন্টারের সেকেন্ড ইয়ারের বইতে টোটাল 12টা বিক্রিয়া আছে। আমরা এই 12টা বিক্রিয়াকে কমন ধরে মানে বেসিক জিনিসটা জেনে বাকি যে কোনো বিক্রিয়ারই তুমি রেডক্স করতে পারবা। তো এই 12টা বিক্রিয়ায় আমি তোমাকে এই 12টা বিক্রিয়া ইজিলি তুমি যেন আয়ত্ত করতে পারো তার জন্য আমি একটা কনসেপ্ট বোঝাচ্ছি, খেয়াল করো। আমি টোটাল আমাদের বইতে রসায়ন বইতে যে 12টা বিক্রিয়া আছে, 12টা বিক্রিয়াকে আমি প্রাথমিকভাবে 10টা আর 2টা এভাবে আলাদা ভাগ করি যেন তুমি জিনিসটাকে সহজেই আয়ত্ত করতে পারো। তো এই 12টা বিক্রিয়ার মধ্যে আমার কমন 2টা জারক পদার্থ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর একটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট। আর যা বিজারক হিসেবে তোমার ব্যবহার করা হয়েছে কি হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারক্সাইড, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড আর কি ফেরাস সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট এখানে কি আমার এই 2টা জারক পদার্থ, আর এই 5টা হচ্ছে কি আমার বিজারক। অর্থাৎ আমরা বলছিলাম জারক মানে কি ইলেকট্রন গ্রহীতা, অর্থাৎ সে বিক্রিয়াকালে কি ইলেকট্রন গ্রহণ করবে এবং এটা আমরা বিক্রিয়ার মধ্যে প্রমাণ করে দেখাবো। আর বিজারক বলতে কি হাইড্রোজেন সালফাইড, এই যে হাইড্রোজেন পারক্সাইড, এগুলো কি ইলেকট্রন দাতা, অর্থাৎ বিক্রিয়া সে ইলেকট্রন দান করবে। আমাদের ইন্টারের সিলেবাসে সাধারণত রেডক্স বিক্রিয়াগুলা অম্লীয় মাধ্যমে দেখানো হয়েছে, ক্ষারীয় মাধ্যমে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা অম্লীয় মাধ্যম বলতে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকব। বেশিরভাগ উদাহরণ সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখাবো, ক্ষেত্র বিশেষে HClও তোমাকে আমি দেখাই দিব। তুমি এইগুলা বুঝতে পারলে ইজিলি যে কোনোটাই করতে পারবা। তো একটু লক্ষ্য করো,
এই যে পাঁচটা বিজারক লিখলাম, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারক্সাইড, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড, ফেরাস সালফেট, এগুলা যখন কোনো জারকের সংস্পর্শে অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়া করে তখন তাদের উৎপাদটা নির্দিষ্ট হয়ে যায়। উৎপাদটা নির্দিষ্ট হয়ে যায় কিভাবে? যেমন হাইড্রোজেন সালফাইড থাকলে আমার উৎপাদ হিসেবে সালফার উৎপন্ন হবে, হাইড্রোজেন পারক্সাইড থাকলে উৎপাদ হিসেবে অক্সিজেন উৎপন্ন হবে, অক্সালিক অ্যাসিডের জন্য কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম আয়োডাইডের জন্য আয়োডিন, ফেরাস সালফেট থাকলে ফেরিক সালফেট। এটা তোমরা একটু চাইলে মুখস্থর মতো রাখতে পারো যে কি সালফাইড থাকলে সালফার, পারক্সাইড থাকলে অক্সিজেন, অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম আয়োডাইড থাকলে আয়োডিন, আর ফেরাস সালফেট থাকলে ফেরিক সালফেট। এবার খেয়াল করো বিক্রিয়াটা আমরা যদি লক্ষ্য করি, মনে করো আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন সালফাইড আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড দিলাম। সাধারণত পুরো সম্পূর্ণ বিক্রিয়াটা পরীক্ষায় তোমাকে দেওয়া থাকবে না, প্রশ্নে দেওয়া থাকবে না। এই সম্পূর্ণ বিক্রিয়াটা কিন্তু তোমাকেই উৎপন্ন মানে কি দেখাইতে হবে, অর্থাৎ উৎপাদটা তোমাকেই উৎপন্ন করে দেখাইতে হবে। তাহলে এটার একটা টেকনিক আছে, যে এইমাত্র বললাম যে হাইড্রোজেন সালফাইড থাকলে আমার কিন্তু উৎপাদ একটা নির্দিষ্ট, অর্থাৎ বিজারক থেকে যে উৎপন্ন উৎপাদ সালফার এটা কিন্তু নির্দিষ্ট। এরপরে থেকে যায় কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কি সালফিউরিক অ্যাসিড। তো খেয়াল করো আমরা জারক পদার্থটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, প্রত্যেকটা ধাতুকে আলাদাভাবে বিবেচনা করব আর অধাতুকে আলাদাভাবে বিবেচনা করব। তো ধাতু তো সাধারণত ক্যাটায়ন, অধাতু হচ্ছে অ্যানায়ন। আর অ্যাসিডীয় মাধ্যমে এই যে এইচ প্লাসটা হচ্ছে মানে এইচটা থাকে কি প্লাস মানে ক্যাটায়ন, আর সালফেট যে মূলকটা মানে অ্যানায়ন হিসেবে থাকে কি সালফেট। তো উৎপাদ সম্পন্ন করার ক্ষেত্রে এই টেকনিকটা অবজার্ভ করো মানে ফলো করবা সবসময়, যে কি ক্যাটায়ন সমূহ অ্যাসিডের অ্যানায়নের সাথে যুক্ত হবে আর অ্যানায়ন সমূহ অ্যাসিডের ক্যাটায়নের সাথে যুক্ত হবে। তো লক্ষ্য করো পটাশিয়াম আছে, তাহলে অ্যাসিডের ক্যাটায়নের সাথে অ্যানায়নের সাথে যুক্ত হইলে আমার উৎপাদ কি পাবা? পটাশিয়াম সালফেট। ম্যাঙ্গানিজ আছে, তাহলে ম্যাঙ্গানিজ যদি সালফেটের সাথে যুক্ত হয় এখানে এটা মাথায় রাখতে হবে, এখানে Mn2+ এর যৌগ উৎপন্ন হবে। সাধারণত ম্যাঙ্গানিজ যৌগের মধ্যে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে থাকে, অর্থাৎ ম্যাঙ্গানিজ ভিন্ন ভিন্ন জারণমানের যৌগ প্রদর্শন করে থাকে। তো এই রেডক্স বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ অ্যাসিডীয় মাধ্যমে তোমার কি 2+ জারণমান বিশিষ্ট যৌগ গঠন করে থাকে, এটা কিন্তু নির্দিষ্ট, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে কি এখানে ম্যাঙ্গানিজ সালফেট গঠিত হবে MnSO4, আর থেকে যায় কি অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হবে? পানি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, এই অক্সিজেনের জন্য কি আসবে? পানি। আর এই যে হাইড্রোজেন সালফাইড আছে যে বিজারকটা আছে, এই বিজারকটা জন্য কি হবে? সালফার, মানে সালফাইড থাকলে সালফার। এখন তুমি খেয়াল করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তুমি যে কোনো বিজারক দাও, ধরো হচ্ছে অক্সালিক অ্যাসিড দিলাম H2C2O4, সালফিউরিক অ্যাসিড দিলাম, তাহলে উৎপাদ কি আসবে আমার? এই যে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, এই অক্সিজেনের জন্য কি আসবে? পানি। আর বলছিলাম কি এই যে এই বিজারকটা অক্সালিক অ্যাসিড, তাহলে অক্সালিক অ্যাসিডের থেকে উৎপাদ কি হবে? নির্দিষ্ট, কার্বন ডাই অক্সাইড। তার মানে তুমি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিডের এই যে তিনটা উৎপাদ এটা কিন্তু নির্দিষ্ট, তাহলে তুমি জাস্ট বিজারকটা চেঞ্জ করে দিলেই এই উৎপাদটা কি হবে? জাস্ট চেঞ্জ হয়ে যাবে, বাকি সব বিক্রিয়া কিন্তু একই থাকবে। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে 5টা বিজারক আছে, 5টা বিজারকের প্রত্যেকটার সাথে 3টা উৎপাদ নির্দিষ্ট, বিজারক ভেদে এইটা খালি চেঞ্জ হবে। যেমন তুমি যদি এখানে হাইড্রোজেন পারক্সাইড দিতা তাহলে এই জায়গায় কি পাইতা? অক্সিজেন। পটাশিয়াম আয়োডাইড দিতা, এই জায়গায় পাইতা কি? আয়োডিন। ফেরাস সালফেট যদি দিতা তাহলে এই জায়গায় কি পাবা? ফেরিক সালফেট, Fe2SO4 3। বাকি সব বিক্রিয়া একইভাবে উৎপন্ন হবে, মানে সম্পন্ন হবে। আশা করি এই ব্যাপারটা বুঝছো। এরপরে চলে যাই, আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে লক্ষ্য করি K2Cr2O7, ধরো হচ্ছে আমি পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করব H2SO4, সালফিউরিক অ্যাসিড। তাহলে খেয়াল করো পটাশিয়াম
ক্রোমিয়াম আর অক্সিজেন, তিনটা ভাগ করে দিব। তাহলে এই প্রত্যেকটা উপাদান কি অ্যাসিডীয় মাধ্যমের কি প্রত্যেকটা উপাদানের সাথে গিয়ে যুক্ত হবে, তার মানে ক্যাটায়নগুলো অ্যানায়নের সাথে আর অ্যানায়নগুলো ক্যাটায়নের সাথে। তাহলে কি হবে খেয়াল করো, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট। আচ্ছা এখানে আরেকটা কথা, ক্রোমিয়াম থেকে যে এই অ্যাসিডীয় মাধ্যমে যে উৎপাদটা আসবে, এই উৎপাদটা আবার নির্দিষ্ট, সেটা কত, ক্রোমিয়াম 3+ আয়নের অর্থাৎ জারণ মানের উৎপাদ গঠিত হবে। অর্থাৎ এখানে যে অ্যাসিডই থাকুক, এখানে যে কোনো অ্যানায়ন আসতে পারে, কিন্তু ক্রোমিয়ামের জারণ মান অবশ্যই কি +3 বিশিষ্ট হইতে হবে। এটাও কিন্তু নির্দিষ্ট, তুমি এটা মুখস্থ রাখতে হবে। এরপরে খেয়াল করো, অক্সিজেনের জন্য কি হবে, পানি। আর কি এই যে বলছিলাম বিজারক পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইডের জন্য কি আসে, আমার আয়োডিন আসে। তাহলে এখানে তুমি জাস্ট কি এই বিজারকের ভ্যালুটা জাস্ট চেঞ্জ, মানে বিজারকটা চেঞ্জ করে দিবা, তাহলে বাকি সব উৎপাদ কিন্তু ঠিক থাকবে, জাস্ট বিজারক থেকে যে উৎপাদটা আসে এই উৎপাদটাই পরিবর্তিত হবে। তো খেয়াল করো, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, মনে করো K2Cr2O7 পটাশিয়াম আয়োডাইড আর নিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে লক্ষ্য করো, এই যে পটাশিয়াম অ্যাসিডীয় মাধ্যমের অ্যানায়ন কোনটা, ক্লোরিন, ক্রোমিয়াম ক্যাটায়ন, অ্যানায়ন কোনটা, ক্লোরিন। তাহলে এই পটাশিয়াম আর ক্রোমিয়াম ক্লোরিনের সাথে আলাদা আলাদা দুটো উৎপাদ গঠন করবে, আর অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হবে, পানি। তাহলে আমরা যদি লক্ষ্য করি পটাশিয়াম ক্লোরাইড, এখন এটার ক্ষেত্রে দেখো এখানে ছিল সালফেট, সালফেটের যোজনী হচ্ছে 2-, মানে যোজনী বা জারণ মান 2, আর পটাশিয়ামের +1, এই জন্য সংকেত হয়েছে কত, এইটার জারণ মান এটার সংখ্যা, এইটার জারণ মান এইটার সংখ্যা K2SO4। কিন্তু এখানে ক্লোরিনের জারণ মান কত, -1, তাহলে পটাশিয়ামের জারণ মান কত, +1, তাহলে এই জন্য মাইনাস আর প্লাস মিলে কি হয়েছে, একটা করে KCl। এরপরে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়াম 3+ এর যৌগ বলছে উৎপন্ন হবে, আর ক্লোরিন তো মাইনাস, তাহলে কি হবে, এইটার জারণ মানটা ক্লোরিনের সংখ্যা, তাহলে সংকেত কি হবে CrCl3। এরপরে অক্সিজেন থেকে আসবে পানি, আর কি এই যে আমি পটাশিয়াম আয়োডাইড ইউজ করছি, তাই আমার উৎপাদ কি আসবে, আয়োডিন। বিক্রিয়া যদি এভাবে ধরতে পারো, বিক্রিয়াটা কমপ্লিট করতে পারলেই তুমি পরবর্তীতে রেডক্সে আগাইতে পারবা, আদারওয়াইজ সম্ভব না। তো খেয়াল করো, আমরা যদি লক্ষ্য করি এবার যে এই যে বিক্রিয়াগুলো যেটা লিখলাম, এগুলো একটা রেডক্স বিক্রিয়া, বুঝবো কিভাবে, আগে প্রমাণ করব যে এখানে যে রেডক্স হচ্ছে, অর্থাৎ কি যে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। জারণ সংখ্যার পরিবর্তন হইলেই, অর্থাৎ বিক্রিয়া সংশ্লিষ্ট উপাদানের জারণ সংখ্যার পরিবর্তন হলেই এটাকে আমরা কি বলবো, রেডক্স বিক্রিয়া বলবো। তাহলে দেখো আমরা একটু দেখি, খেয়াল করি যে কিভাবে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। মনে করো KMnO4, আমি নিলাম হচ্ছে ফেরাস সালফেট FeSO4 আর কি H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে উৎপাদ কি আসবে, পটাশিয়াম সালফেট MnSO4, তারপরে কি পানি, আর কি ফেরিক সালফেট Fe2SO4 3। একটু লক্ষ্য করো, এখানে পটাশিয়াম আর কি অক্সিজেনের জারণ মান তোমার জানা, তাহলে কত, পটাশিয়াম +1 আর অক্সিজেন কত, -2 × 8 অর্থাৎ -8, আর পটাশিয়াম কত, +1, তাহলে ম্যাঙ্গানিজ কত, X, তাহলে টোটাল জারণ মান কত, 0, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7, এটা ছিল আমার অজানা। এখন পটাশিয়াম থেকে যে পটাশিয়াম সালফেট হচ্ছে, এখানে কিন্তু পটাশিয়ামের জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। আমি শুরুতেই বলছি যে যেটার জারণ মান নির্দিষ্ট থাকে এগুলার ক্ষেত্রে জারণ মানের পরিবর্তন হয় না, বিক্রিয়াকালে কখনোই হবে না। এরপরে দেখো সালফেট একটা যৌগমূলক SO4 2-, তাহলে বিক্রিয়ার পূর্বে মানে এই যে বিক্রিয়কে যে সালফেট ছিল এখানেও কিন্তু সেটাই আসতেছে, তাহলে জারণ মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পটাশিয়াম থেকে যে পটাশিয়াম সালফেট হচ্ছে এখানে কোনো জারণ মানের পরিবর্তন লক্ষ্য করা যায় না, কিন্তু ম্যাঙ্গানিজ থেকে যে ম্যাঙ্গানিজ সালফেট হচ্ছে, এই যে সালফেট 2- আর ম্যাঙ্গানিজ ছিল কত, 2+, তাহলে আমরা কিন্তু লক্ষ্য করতেছি যে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7, +7 থেকে হয়েছে কত, +2, তাহলে এখানে কিন্তু একটা জারণ মানের পরিবর্তন হয়েছে।
তার মানে আমি কিন্তু একজন পেয়ে গেছি। সাধারণত রেডক্স বিক্রিয়ায় দুইজনের জারণ মানের পরিবর্তন হয়, একজন ইলেকট্রন গ্রহণ করবে আর একজন কি হয় বর্জন করে। তাহলে একজন কিন্তু পেয়ে গেছি, গ্রহণ করছে না বর্জন করছে এটা পরে একটু পরে দেখতেছি। এরপরে লক্ষ্য করো যে ফেরাস সালফেটের দিকে যদি তাকাই, সালফেট তো 2- আর এখানে Fe কত 2+। এরপরে এই ফেরাস সালফেট থেকে যে ফেরিক সালফেট হচ্ছে, এখানে এই যে বলছিলাম কি এইটার সংখ্যাটা হচ্ছে এটার 4 সংখ্যা, তাহলে কত -2, এইটার সংখ্যাটা হচ্ছে এটার 4 সংখ্যা, তাহলে যে Fe3+। তাহলে লক্ষ্য করো Fe ছিল 2+, হয়ে গেছে কি Fe3+। আমরা দুইজন পেয়ে গেছি, একজন ম্যাঙ্গানিজ আর একজন কি Fe। তার মানে কি যে দেখো ঘটনা কি ঘটতেছে, Mn7+ থেকে হচ্ছে কি Mn2+, Fe2+ থেকে হচ্ছে Fe3+। তাহলে দেখো এই যে দুইজন পেয়ে গেলাম। এখন এখানে আমরা দেখতে হবে জারণ মানের পরিবর্তন দেখে কে ইলেকট্রন গ্রহণ করে কে বর্জন করে, অর্থাৎ একজন ইলেকট্রন গ্রহণ করবে একজন বর্জন করবে। এইটা দেখানোর মাধ্যমে আমার এটা কি রেডক্স কমপ্লিট হয়ে যাবে। যেমন ধরো এখানে কি +7 থেকে কি হয়েছে +2। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাকে বলছিলাম যদি বিক্রিয়াকালে কোনো একটা অণু বা আয়নের বা পরমাণুর জারণ মানের ধনাত্মক চার্জ অর্থাৎ ধনাত্মক মানের যদি হ্রাস ঘটে তাহলে বুঝতে হবে কি এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে, অর্থাৎ ধনাত্মক চার্জ যদি হ্রাস পায় এর মানে হচ্ছে হ্রাস পাচ্ছে কিভাবে ধনাত্মক চার্জ ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। তার মানে এখানে ইলেকট্রন গৃহীত হবে কয়টা, এই যে 5টা ইলেকট্রন গৃহীত হবে। এরপরে কি দেখো Fe2+ থেকে হচ্ছে Fe3+, তাহলে কি ধনাত্মক চার্জ এখানে বৃদ্ধি পাইছে, তাহলে উল্টা ঘটনা, তার মানে কি ইলেকট্রন ত্যাগ করবে, যতটা ত্যাগ ততটা মানে যতটা হ্রাস ততটা ত্যাগ, তাহলে কয়টা একটা। মানে প্রাথমিক কনসেপ্ট হচ্ছে এইটা যে Mn ইলেকট্রন গ্রহণ করবে আর কি Fe ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতেছি যে এখানে একটা রেডক্স হচ্ছে, এই রেডক্সের মধ্যে Mn এর বিজারণ ঘটতেছে আর Fe এর কি ঘটতেছে জারণ ঘটতেছে। তাহলে দেখো শুরুতে বলছিলাম যে এই যে KMnO4 একটা জারক পদার্থ, কেন কারণ হচ্ছে KMnO4 এর ম্যাঙ্গানিজ ইলেকট্রন গ্রহণ করতেছে আর আয়রন মানে ফেরাস সালফেট ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই এটা কি আমার একটা বিজারক পদার্থ। বুঝছো ব্যাপারটা? ওকে। পরীক্ষায় আমাদের যে প্রশ্নটা আসে জারণ বিজারণ সংক্রান্ত যে রেডক্স বিক্রিয়ার সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, দেখো এখানে প্রশ্নটা লিখছি আমি যে একটা রেডক্স বিক্রিয়া যে লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণে KMnO4 এবং ফেরাস সালফেটের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ দেখাও। অর্থাৎ এখানে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ দেখাও অথবা ভাষাটা এভাবে থাকে, তাহলে আমাদের একটা উৎপাদ আসবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, তারপর অক্সিজেনের জন্য পানি, আর ফেরাস সালফেটের জন্য কি আসবে Fe2SO4 ফেরিক সালফেট। তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা এইমাত্র দেখলাম যে ম্যাঙ্গানিজের জারণ মানের পরিবর্তন হয়, অর্থাৎ ম্যাঙ্গানিজ +7 থেকে হচ্ছে +2 আর Fe2+ থেকে হয় Fe3+। এটা একটু আগেই তোমাকে আমি বুঝে আসছি। তাহলে এখানে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বলতে কি বুঝবো, যে যৌগের ভিতরে মানে বিক্রিয়ায় যেই আয়নের জারণ মানের পরিবর্তন হয় রেডক্স বিক্রিয়ায় শুধুমাত্র তাদেরকেই দেখাবো। এরপর ইলেকট্রনের সমতাকরণের মাধ্যমে তোমার কি ওই আয়ন সমূহের সমতা হবে, সর্বশেষে মূল বিক্রিয়ার সমতা করতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে আমরা দেখছিলাম কি যে Mn এর কি ঘটে তোমার বিজারণ ঘটে আর Fe2+ এর কি ঘটে জারণ ঘটে। তাহলে আমরা শুরুতেই লিখলাম যে একটা রাসায়নিক বিক্রিয়া রেডক্স বিক্রিয়ার অর্ধেক অংশ জারণ আর বাকি অর্ধেক অংশ কি বিজারণ। তাহলে Mn এর যেহেতু বিজারণ ঘটে তাহলে আমি শুরুতে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব। তো বিজারণ অর্ধ বিক্রিয়াকালে আমি খেয়াল করো Mn এর বিজারণ ঘটে এখানে অক্সিজেন সহ নিব। তার মানে কি যে এই পটাশিয়ামটাকে বাদ দিয়ে MnO4 ম্যাঙ্গানেট আয়নকে নিব, পারম্যাঙ্গানেট আয়নকে নিব। তাহলে এখানে পটাশিয়াম তো প্লাস ছিল, তাহলে এই প্লাসটাকে যদি সরাই দেই তাহলে এখানে কি MnO4 এর একটা যৌগমূলক সৃষ্টি হবে। তাহলে এই যে MnO4-। এখন প্রশ্ন হচ্ছে অক্সিজেন সহ নিব কেন। দেখো অক্সিজেন সহ নিব কেন, এটার যদি আমি একটা উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে কি এখানে এই বিক্রিয়ায় মানে এই যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয়ে কিন্তু পানি উৎপন্ন হয়েছে।
জারণ বিজারণ একটা সনাতনীয় মতবাদ হচ্ছে যৌগ থেকে তোমার অক্সিজেন অপসারিত হওয়া, তার মানে কি অক্সিজেন আউট, এবং বিক্রিয়াকালে হাইড্রোজেন যদি কি এখানে সংযোজিত হয় তাইলে তোমার কি অক্সিজেন অপসারণ, হাইড্রোজেন সংযোজন, এই দুইটা অর্থেই কি এটাকে বিজারণ বোঝায়। তাইলে MnO4 থেকে এই যে অক্সিজেন অপসারিত হয়ে তোমার হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে পানি যে উৎপন্ন হয়েছে এটাও কিন্তু বিজারণের অংশ। আমি এখানে এই জন্য MnO4 মাইনাস সহ নিলাম। তাহলে খেয়াল করো আমার এখানে কি আসতেছে, Mn এখানে +7 ছিল, তাহলে এখানে কোন উৎপাদ পাচ্ছি, ম্যাঙ্গানিজ সালফেট। তাহলে ম্যাঙ্গানিজের কোনটা, Mn2+ আয়ন সৃষ্টি হচ্ছে। এরপরে খেয়াল করো অক্সিজেন থেকে আমরা বলছিলাম কি পানি, তাহলে এখানে পানি বলতে কয়টা পানি আসবে, যত অক্সিজেন তত পানি, তাহলে 4 অণু পানি আসবে, যত অক্সিজেন তত পানি। তাহলে ম্যাঙ্গানিজ ছিল কত, +7 থেকে +2, তাহলে জারণ মানের পরিবর্তন কত, +5। তার মানে কি যতটা জারণ মানের পরিবর্তন তত সংখ্যক ইলেকট্রন এখানে কি হবে, গৃহীত হবে। আর অক্সিজেন থেকে যে 4 অণু পানি হয়েছে, 4 অণু পানি হওয়ার জন্য কয়টা প্রোটন লাগছে, 8টা, এই যে 8টা H+ তথা প্রোটন। তাহলে এই যে ইলেকট্রন সংযোজনের মাধ্যমে যেহেতু এই বিক্রিয়াটা সম্পাদিত হয়েছে, তাহলে এইটাকেই আমার বিজারণ অর্ধ বিক্রিয়া। এরপরে আমরা চলে যাই জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে জারণ বলতে কার হলো, আমরা দেখলাম যে Fe2+ এর। তাহলে এই যে Fe2+ থেকে কি হয়, Fe3+। তাহলে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাইছে একটা, আমরা বলছি ধনাত্মক চার্জ বৃদ্ধি মানে ইলেকট্রন ত্যাগ, তার মানে অপসারণ। তাহলে অপসারণ মানে কি জারণ, তাহলে যতটা বৃদ্ধি পাবে ঠিক ততটা ইলেকট্রন এখানে কি হবে, বর্জিত হবে। তাহলে একটা বৃদ্ধি পাইছে মানে একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। তাহলে আমরা এখানে যদি বিক্রিয়াটা সমতা করি তাহলে খেয়াল করো এইটারে দিলাম 1 নং, এইটারে দিলাম কয় নং, 2 নং। জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে সাধারণত যত সংখ্যক ইলেকট্রন গৃহীত হবে ঠিক তত সংখ্যক বর্জিত হবে, বা যতটা বর্জিত হবে ততটা গৃহীত হবে। কিন্তু এই বিক্রিয়ায় আমরা দেখতেছি কি এখানে 5টি ইলেকট্রন গৃহীত হইলো, ছাড়ছে কয়টা, একটা, তার মানে কিন্তু ইলেকট্রনের সমতা হয় নাই। তাহলে আমাকে কি করতে হবে, মূলত জারণ বিজারণের সমতা বলতে ইলেকট্রনের সমতা, আমি এখানে ইলেকট্রনের সমতা করব। তাহলে খেয়াল করো 1 নংকে দিব আমি 2 দ্বারা গুণ করব, যোগ 2 নংকে 5 দ্বারা গুণ করব। এখানে একটা কাহিনী হচ্ছে যে দেখো এখানে Fe কয়টা, আচ্ছা এখানে খেয়াল করো যে এখানে 5টি ইলেকট্রন, এখানে 2টা। যদি দেখো যে সংখ্যাটা জোড় বিজোড় হয় তাহলে একটার সংখ্যাটা অপরটার সাথে গুণ, অপরটার সংখ্যাটা এটার সাথে গুণ দিবা। তাহলে কি হয় যে 1-এর সাথে যদি 2 গুণ দাও আর 2-এর সাথে যদি 1 গুণ দাও তাহলে দেখো ইলেকট্রন ব্যালেন্স হয়ে যায়। তো সেটা কি আসে, আমার 2টা MnO4-, এই যে যোগ কি 10টা ইলেকট্রন। আবার এখানে যে খেয়াল করো 5 গুণ করাতে কি 10টা ইলেকট্রন হয়ে গেছে। তো ইলেকট্রন যখন আমি 2টা বিক্রিয়াকে যোগ করব তাহলে প্লাস মাইনাস কি কাটাকাটি যায় না, তাহলে আমি এই ইলেকট্রন 2টাকে বাদ দিয়ে লিখবো, তার মানে কি প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেছে। তাহলে বাম পাশে আমি বিক্রিয়কগুলো লিখবো, ডান পাশে কি উৎপাদগুলো লিখবো। তাহলে কি আসে আমার 16টা H+ যোগ হচ্ছে তোমার 10টা Fe3+, তাহলে সরি 2+। তারপর এই পাশে আসি 2টা Mn2+, 1 নংয়ের সাথে যেহেতু 2 গুণ, তারপর 4 অণু পানি, 2 গুণ দেওয়াতে 8টা পানি হয়ে যাবে। আর কি এখানে 5-এর সাথে 2-এর সাথে 5 গুণ করলে 10টা Fe3+ হয়ে যাবে। তাহলে আমার মূলত কি জারণ বিজারণ বিক্রিয়া এখানে সমতা হলো কার, যে সকল আয়ন জারণ বিজারণ বিক্রিয়া অংশ নিছে শুধুমাত্র তাদের সমতা হয়েছে। এবার আমরা এই যে এই আয়ন সমূহের সাহায্যে মূল বিক্রিয়ার সমতা করব, অর্থাৎ এইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। হেডিংটা লিখবো কি, প্রয়োজনীয় দর্শকায়ন সরবরাহ করে পাই। আমি এখানেই দেখাই দিচ্ছি যে প্রয়োজনীয় দর্শকায়ন সরবরাহ করে পাই। তো খেয়াল করো যে এখানে খেয়াল করো এবার মূল বিক্রিয়াটা, এই যে এখানে লিখলাম যে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। তার মানে কি যেই মানে উপাদানগুলা বিক্রিয়ায় রেডক্সে অংশ নিছিল সেগুলো হচ্ছে আমার কি, সেগুলোর বাইরে যেগুলো বিক্রিয়ায় অংশ নেয় নাই সেগুলো ছিল আমার দর্শক আয়ন। কারণ এই আয়নগুলোর মধ্যে আবার পুনরায় কি সেই আয়নগুলোকে সংযোগ করে দিলে আমার কিন্তু পুনরায় আবার কি মূল বিক্রিয়াটা চলে আসে। তাহলে দেখো এইটার সমতা করব এটাকে বেস করে। দেখো MnO4- এর আগে কত আছে, 2, তাহলে এই যে KMnO4 এর সামনে কত দিয়ে দিব, 2 দিয়ে দিব। এরপরে খেয়াল করো Fe এর আগে কত আছে, 10,
তার মানে কি এটার আগে 10 দিয়ে দিব। প্রথম কাজই হচ্ছে কি যে আমরা জারক এবং বিজারক দুইটা সমতা করব। এরপরে খেয়াল করো হাইড্রোজেনের যদি সমতা করি, যে এখানে হাইড্রোজেন আছে কয়টা, 16টা, তাহলে এখানে কোথাও কিন্তু ইউজ হয় না, শুধুমাত্র এখানে আছে, দুইটা আছে, 8 দিয়ে দিলে কত হয়ে যায়, 16। এরপরে যদি আমরা উৎপাদের দিকে চলে যাই, Mn এর আগে কত আছে, 2, তাহলে Mn এর আগে 2 দিয়ে দিব। তারপর পানির আগে আছে কত, 8, তার মানে কি এই যে 8টা পানি। তাহলে Fe এর আগে আছে কত, 10, Fe3+, অলরেডি 2টা আছে, এখানে 5 দিয়ে দিলে বিক্রিয়াটার সমতা হয়ে যায়। এভাবে এই বিক্রিয়াটার সমতা করতে হবে। এরপরে চলো আমরা আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি, এক্সাম্পল দেখি। খেয়াল করো, লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে তোমার কি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ার সমতা করে দেখাও, অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখাও। তাহলে খেয়াল করো, আমরা যদি বিক্রিয়াটা করি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড আর কি সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা বলছিলাম যে আয়োডাইড থাকলে আয়োডাইড লবণ থেকে অ্যাসিডীয় মাধ্যমে কোনটা আসবে, আয়োডিন। এরপরে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে। প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তার মানে পটাশিয়ামের সাথে সালফেট, পটাশিয়াম সালফেট। তারপর বলছিলাম ডাইক্রোমেট থাকলে তোমার ক্রোমিয়াম 3+ যৌগ আসবে, তাহলে তার মানে কি Cr2SO4 3। এরপরে এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে হবে কি পানি। তাহলে এখানে কি রেডক্স হয়, এটা আমরা এখন প্রমাণ করব। খেয়াল করো যে পটাশিয়ামের জারণ মান হচ্ছে কত 1, পটাশিয়ামের জারণ মান 1 ইন্টু কত, দুইটা আছে 2, ক্রোমিয়াম কত 2x, অক্সিজেন কত -2 ইন্টু 7, টোটাল জারণ মান কত 0। তাহলে আমরা এখানে দেখতেছি যে 2x হয় 12, তার মানে কি x কত +6, অর্থাৎ এই যৌগটার মধ্যে ক্রোমিয়ামের জারণ মান কত +6। আর এখানে আমরা বলছিলাম যে উৎপাদ যেটা আসবে সেখানে ক্রোমিয়ামের জারণ মান কত +3, তাহলে আমি একজন পাইছি যে জারণ মানের পরিবর্তন হয়েছে। আবার তুমি যদি একটু এখানে লক্ষ্য করো, আয়োডাইড থেকে কি আসতেছে আমার আয়োডিন, তাহলে এই অণু অবস্থায় জারণ মান কত 0। তাহলে আয়োডাইড ক্ষেত্রে তোমার কি পটাশিয়াম যদি হয় +1, তাহলে আয়োডিনের জারণ মান কত -1। তাহলে লক্ষ্য করো আয়োডিন -1 থেকে কি 0 জারণ মান বিশিষ্ট অণুতে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি যে এখানে তোমার কি আয়োডিনের জারণ মান পরিবর্তন হয়েছে আর ক্রোমিয়ামের জারণ মান পরিবর্তন হয়েছে। তাহলে আমরা রেডক্স বিক্রিয়ায় আমাদের দুইজন উপাদান লাগবে, যার একজনের জারণ ঘটবে আর একজনের কি বিজারণ। তাহলে আমরা এখন লক্ষ্য করি জারণকার ঘটতেছে বিজারণকার ঘটতেছে, এটা ফাইন্ড আউট করব। তাহলে আমরা লেখার সময় বলছিলাম কি অক্সিজেন সহ লিখব, তাহলে Cr2O7 2- থেকে কি হবে Cr3+। তাহলে এখানে ক্রোমিয়াম আছে কয়টা, 2টা, তাহলে অবশ্যই কি 2টা Cr3+ আয়ন সৃষ্টি হবে। অক্সিজেন আছে কয়টা, 7টা, বলছি কি যতটা অক্সিজেন ঠিক ততটা পানি, তাহলে কি 7 অণু পানি আসবে। এখানে আবার আরেকটা কথা বলে নিই, রিপিট করি যে আমি পটাশিয়ামকে বাদ দিয়ে লিখবো বলছি কেন, কারণ হচ্ছে অক্সিজেনের অপসারণ বিক্রিয়াটাও কিন্তু বিজারণেরই অংশ। এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে ক্রোমিয়াম +6 থেকে +3 হচ্ছে, তার মানে কি ধনাত্মক চার্জ তার কি হচ্ছে হ্রাস ঘটতেছে, আর ধনাত্মক চার্জ হ্রাস মানে বিজারণ, অর্থাৎ কি এখানে ইলেকট্রন গৃহীত হবে। তাইলে ক্রোমিয়ামের সাথে যে অক্সিজেন সহ যদি লিখি, তাহলে পটাশিয়াম আছে কয়টা, 2টা, তাহলে তুমি যদি 2টা ধনাত্মক চার্জ বাদ দাও, তাহলে অবশ্যই কি এই যৌগমূলকে 2টা ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। তার মানে কি Cr2O7 2-। এখান থেকে কি পাবা, ক্রোমিয়াম 3+ আয়ন পাবা, আর কি পাবা যতটা অক্সিজেন ঠিক ততটা পানি, 7 অণু পানি। তাহলে এইটা আমি শুরুতে লিখবো কি, হেডিংটা কি আসবে, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে একটা লক্ষ্য করো এখানে +6 ছিল, এখানে এসে কত +3, তাহলে জারণ মানের পরিবর্তন হয়েছে কত 3। তাহলে 3টা ধনাত্মক যে হ্রাস পাইছে, তাহলে কি 3টা ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ক্রোমিয়ামের জন্য, একটা ক্রোমিয়ামের জন্য না, কারণ ক্রোমিয়াম 6+ জারণ মান যেটা শুধু একটা ক্রোমিয়ামের জারণ মান, কিন্তু আমার এখানে ব্যবহৃত ক্রোমিয়াম কয়টা, 2টা। তাহলে আমরা বলতে পারি কি যে এখানে টোটাল 6টা, 2টার একটার জন্য যদি হয় 3টা, তাহলে 2টার জন্য কয়টা 6টা ইলেকট্রন এখানে গ্রহণ করবে।
এরপরে যে আমার এই যে 7 অণু পানি উৎপন্ন হয়েছে, 7 অণু পানি উৎপন্নের জন্য আমার হাইড্রোজেন লাগবে কয়টা? অবশ্যই 14টা। এরপরে চলে যাই আমরা জারণ অর্ধ বিক্রিয়া। এখানে কি আয়োডাইড মাইনাস থেকে কি হচ্ছে I2। তাহলে আয়োডিনের বেলায় দেখো খেয়াল করো, একটা আয়োডাইড থেকে কিন্তু I2 হইতে পারে না, অবশ্যই কয়টা লাগবে? 2টা। তাহলে একটার জন্য কত? সে একটা ইলেকট্রন ছাড়বে, কিন্তু 2টার জন্য কয়টা ইলেকট্রন ছাড়বে? 2টা। তাহলে এটাকে দিলাম আমরা 1 নং, এটা দিলাম কয় নং? 2 নং। তাহলে আমরা এবার কি করব? 1 এবং 2 নং এর মধ্যে একটা সমতা করব। কিসের সমতা? ইলেকট্রনের সমতা। এখানে 6টা ইলেকট্রন, এখানে কয়টা? 2টা। তাহলে আমরা যদি খেয়াল করো, 1-এর সাথে 2 যোগ করব, 2-এর সাথে অবশ্যই সেক্ষেত্রে কি 3 গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা কি পাই? যে Cr2O7 2- ইলেকট্রন 6টা কাটাকাটি যায়, 14টা H+, তারপর 6টা I-। তাহলে কি আসবে? 2টা Cr3+, 7টা পানি, আর হচ্ছে 3টা I2। তাহলে আমার এই যে সকল আয়ন রেডক্সে অংশ নিল তাদের কিন্তু সমতা হয়ে গেছে। এবার আমরা কি করব? প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। খেয়াল করো, তাহলে মূল বিক্রিয়াটা লিখে ফেলবো। K2Cr2O7 পটাশিয়াম আয়োডাইড H2SO4। তাহলে আমার কি আসবে? পটাশিয়াম সালফেট Cr2SO4 3 প্লাস হচ্ছে পানি আর কি আয়োডিন। এবার আমরা যে সমতাটা করব সেটা কিসের বেসিসে? এই যে মূল যে সমীকরণ, এই সমীকরণের ভিত্তিতে। খেয়াল করো, এখানে ক্রোমিয়াম এই যে ডাইক্রোমেটের পূর্বে কোনো সংখ্যা আছে? নাই, তার মানে এর সামনে কোনো সংখ্যা বসবে না। তারপর আয়োডাইডের সামনে কয়টা আছে? 6টা। তাহলে এই যে এখানে পটাশিয়াম আয়োডাইডের পূর্বে কত দিব? 6 দিব। এরপরে বাকিটা এরপরে কি করব? হাইড্রোজেনের ব্যালেন্স করব। তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে? 14টা। তাহলে আমার এখানে যদি 7 দাও তাহলে দেখো 14টা হাইড্রোজেন হয়ে যায়। এরপর ক্রোমিয়াম এখানে কয়টা আছে? 2টা। তাহলে এখানেও তুমি যদি লক্ষ্য করো অলরেডি ক্রোমিয়াম 2টা আসেই, তুমি যদি 2 দিয়ে দাও এখানে তাহলে 4টা ক্রোমিয়াম আসবে। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে ক্রোমিয়াম 2টা থাকলেও সংকেতে যেহেতু অলরেডি 2টা আছে তাই এখানে আর কি আর 2 দেওয়া যাবে না। তাহলে পানি কয়টা? 7টা, 7 অণু পানি আর কি 3টা I2-। আমরা যদি এইটা দেখি যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ার সমতাকরণ, তাহলে প্রথম কাজটা কি? আমার প্রথমে বিক্রিয়াটা করতে হবে। খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর পটাশিয়াম আয়োডাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড আর কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এবার আমার খেয়াল করো, আয়োডাইড লবণ থেকে কি আসবে? আমরা বলছিলাম শুরুতেই যে কি আসবে? আয়োডিন। এটা নির্দিষ্ট, ফিক্সড। এরপরে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার প্রত্যেকটা অংশই কি অ্যাসিডীয় মাধ্যমের প্রত্যেকটার সাথে আলাদা আলাদা বিক্রিয়া করবে। ক্যাটায়নটা অ্যানায়নের সাথে, অ্যানায়নটা ক্যাটায়নের সাথে। তাহলে এখানে ক্যাটায়ন কে? পটাশিয়াম, এখানে ক্যাটায়ন কে? ক্রোমিয়াম, এখানে অ্যানায়ন কে? ক্লোরিন না? তার মানে কি আগেরটার সাথে এই বিক্রিয়ার পার্থক্যটা কি ছিল? ওখানে ছিল সালফেট আর এখানে কি ক্লোরাইড। তাহলে কি আসবে আমার? পটাশিয়াম ক্লোরাইড। তারপরে বলছিলাম কি ক্রোমিয়ামের যে উৎপাদটা পাবা সেটা 3+ জারণ মানের। তাহলে কি হবে? সংকেত কি হবে? CrCl3। এরপরে এই অক্সিজেনের জন্য আসবে পানি। তাহলে দেখো জাস্ট পার্থক্যটা কোথায়? ক্লোরিনের সালফেটের জায়গায় ক্লোরিন বসতেছে, বাকি সব কিন্তু একই। তাহলে তুমি কিন্তু এখানে সিমিলার ভাবে এই সেম কাজটাই করবা। Cr2O7 2- থেকে Cr3+, কয়টা? 2টা। এরপর যতটা অক্সিজেন ততটা পানি। তাহলে কি দাঁড়াইলো এটা আমার? বিজারণ অর্ধ বিক্রিয়া। তারপরে কি পরেরটা কি আসবে? জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখছিলাম 6টা ইলেকট্রন সে গ্রহণ করছিল আর কি 14টা H+,
এখানে সংযোজিত হয়েছিল, তারপরে I মাইনাস থেকে হচ্ছিল I2, তার মানে দুইটা আয়োডাইড লাগবে, তাহলে এই যে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করলো। তাহলে একটা বিষয় তুমি খেয়াল করো যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট যদি থাকে বিজারক হিসেবে, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়াটা কিন্তু যে কোনো জারকের জন্য, যে কোনো বিজারকের জন্য এই পটাশিয়াম ডাইক্রোমেট জারকের বিক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি যদি এই বিক্রিয়াটা তুমি ভালো করে অনেকটা মুখস্থের মতো করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার সহজেই অন্যগুলো জাস্ট মনে রাখলেই হবে বা টেকনিক্যালি তুমি শিখলেই হয়ে গেল। তো খেয়াল করো যে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য বিক্রিয়াটা আমি বললাম কি নির্দিষ্ট, তাহলে তার মানে কি তুমি যদি বিজারক জাস্ট চেঞ্জ করে দাও তাহলে কিন্তু জাস্ট জারণ অর্ধ বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে। যেমন তুমি যদি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড নাও, তাহলে এখানে কি আসবে, জাস্ট পারঅক্সাইড আয়ন 2 মাইনাস থেকে হবে কি O2। যদি তুমি এখানে কি অক্সালিক অ্যাসিড নাও H2C2O4, তাহলে এখানে কি আসবে অক্সালেট আয়ন C2O4 2 মাইনাস 2 অণু কার্বন ডাই অক্সাইড। এখানে তুমি যদি হাইড্রোজেন সালফাইড নাও তাহলে কি আসবে এখানে সালফাইড 2 মাইনাস থেকে কি আসবে সালফার। একটু যদি খেয়াল করো সবগুলাই কিন্তু দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, কারণ এখানে 0 এখানে চার্জ কত 2 মাইনাস, তাহলে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। এখানে 0 এখানে চার্জ কত 2 মাইনাস, তাহলে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। এখানে কত 2 মাইনাস, এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে দেখো বিজারক চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমার জারণ অর্ধবিক্রিয়াটা কিছুটা চেঞ্জ আসবে, আর বিজারক মানে বিজারণ অর্ধবিক্রিয়াটা কিন্তু আমার অপরিবর্তিত রয়ে যায়। তো একইভাবে তুমি যদি KMnO4 ইউজ করো এখানে, তাহলে KMnO4 এর পরিবর্তে কি বসবে, মানে জায়গায় কি বসবে, এই যে MnO4 মাইনাস থেকে কি হবে Mn2 প্লাস যোগ হচ্ছে 4 অণু পানি। তাহলে কি আসে এখানে, আগের বিক্রিয়া আমরা দেখছিলাম এটা যে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে আর অক্সিজেন যতটা তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন মানে প্রোটন সংখ্যা সে গ্রহণ করে। তাহলে এই যে KMnO4 এর জন্য এইটার বিজারণ অর্ধবিক্রিয়াটাও কিন্তু নির্দিষ্ট থাকে, জাস্ট তোমার এখানে বিজারক চেঞ্জ হওয়ার সাথে সাথে জারণ বিক্রিয়াটা কিছুটা পরিবর্তিত হয়, বিজারক অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে তুমি কিন্তু সহজেই এই 10টা বিক্রিয়া এভাবে সমতাকরণ করে বিক্রিয়াটা কমপ্লিট করতে পারো বা শিখে ফেলতে পারো। এরপরে খেয়াল করো আমরা আরেকটা বিক্রিয়া দেখি, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়ার সমতাকরণ। এটা একটা কি আয়োডিমিতিক বিক্রিয়া, মানে কি সরাসরি কোনো যৌগের মানে মুক্ত আয়োডিনের সাথে সরাসরি মুক্ত আয়োডিনের সাথে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, আর্সেনাইড ইত্যাদির সাথে যে বিক্রিয়া মানে কি প্রশমনের মাধ্যমে এই মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় আয়োডিমিতি। তার মানে কি যখন তুমি মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের ট্রাইটেশন করবা তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলবো, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো আয়োডিমিতিক প্রক্রিয়া, এবং এই বিক্রিয়াটা আয়োডিমিতিক বিক্রিয়ার অংশ ধরতে পারি আমরা। তাহলে লক্ষ্য করো এখানে কি আসবে সোডিয়াম থায়োসালফেট আয়োডিন। সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়ার মাধ্যমে আমরা যে উৎপাদটা পাবো সেটা হচ্ছে কি সোডিয়াম আর্সেনাইড Na2S4O6। এরপরে আরেকটা কি পাবো সোডিয়াম আয়োডাইড লবণ পাবো। তাহলে এখানে একটা রেডক্স ঘটতেছে বা জারণ বিজারণ ঘটতেছে, এটা আমরা এখন প্রমাণ করব। খেয়াল করো এখানে আয়োডিনের জারণ মান কত 0, তাহলে এই যে উৎপন্ন আয়োডাইড লবণে আয়োডিনের জারণ মান কত -1। তাহলে আমরা দেখতেছি কি আয়োডিনের জারণ মানের পরিবর্তন হচ্ছে, তাহলে একজন পেয়ে গেলাম, আরেকজন লাগে আমার। তাহলে এখন এখানে খেয়াল করো সোডিয়ামের জারণ মান আমার জানা কত 1 × 2 যোগ সালফারেরটা জানি না 2x -2 × 3 ইকুয়াল টু কত হয় 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে x = +2। এখানে তুমি ক্যালকুলেশন করলে সালফারের জারণ মান কত পাবা +2। এরপরে এখানে যদি আমরা লক্ষ্য করি সোডিয়ামের জারণ মান কত 1 × 2, সালফার হচ্ছে 4x মানে 4টা আছে -2 × 6 ইকুয়াল টু কত 0। তাহলে তুমি যদি লক্ষ্য করো এখানে x এর জারণ মান পাবা +2.5। অর্থাৎ থায়োসালফেট সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান +2, কিন্তু সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ মান কত আসতেছে +2.5। তাহলে দেখো তো প্রতিটা সালফারের জন্য জারণ মানের পরিবর্তন কিন্তু 0.5 করে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে কিন্তু সালফারের জারণ মানের পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তন আমরা কোথায় দেখতে পাই এই থায়োসালফেট মূলকে। তার মানে কি এই যে থায়োসালফেট থেকে হয় টেট্রাথায়োনেট,
সোডিয়াম দুইটা বাদ দিয়ে লিখলে কি আসবে 2 মাইনাস, টেট্রাথায়োনেট সোডিয়াম দুইটা বাদ দিয়ে লিখলে কি হবে 2 মাইনাস। তাহলে এই থায়োসালফেট মূলকে সালফারের জারণ মান কত +2, এখানে সালফারের জারণ মান কত +2.5। এখন বিক্রিয়াকালে এখানে দেখো সালফার 4টা, অক্সিজেন কয়টা 6টা, কিন্তু এখানে আছে আমার 2টা, তাহলে তো 2টা থেকে 4টা কখনোই হইতে পারে না সমতাকরণ ছাড়া। তাহলে এখানে অবশ্যই 2টা থায়োসালফেট লাগবে। তার মানে কি 2টা থায়োসালফেট মূলক থেকে একটা টেট্রাথায়োনেট মূলক যখন হয় তখন প্রতিটা সালফারের জারণ মানের পরিবর্তন হয় কত 0.5। তাহলে এখানে ব্যবহৃত সালফার কত, একটা সালফারের জারণ মানের পরিবর্তন 0.5, তাহলে 2টা সালফারের জন্য কত হবে, সরি 4টা সালফারের জন্য হবে 2। তার মানে কি যে থায়োসালফেট থেকে যখন তুমি টেট্রাথায়োনেট উৎপন্ন করবা তখন দেখবা যে একটা সালফারের টোটাল সালফারের জারণ মানের পরিবর্তন হচ্ছে +2। তাহলে আমরা বলতে পারি কি যে এখানে সালফারের 2টা ধনাত্মক চার্জ উৎপাদংশে বৃদ্ধি পায়। আর ধনাত্মক চার্জ বৃদ্ধির অর্থ কি, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তার মানে এখানে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, অর্থাৎ এখানে তোমার জারণ অর্ধ বিক্রিয়া ঘটছে। এরপরে দেখো আয়োডিন I2 থেকে কি হচ্ছে I-, তাহলে কি একটা আয়োডিন থেকে তো আর I2 হইতে পারে না, মানে I- হইতে পারে না, 2টা আয়োডিন লাগবে, তার মানে 2টা আয়োডাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে সে কি দেখো এখানে ছিল 0, তো 2টা ঋণাত্মক চার্জ বাড়ছে, ঋণাত্মক চার্জ বাড়া মানে কি সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আমার কিন্তু বিক্রিয়া কমপ্লিট, একটা জারণ অর্ধ আর এটা কি বিজারণ অর্ধ। তাহলে 1 এবং 2 নং যদি আমি যোগ করে দেই তাহলে বিক্রিয়া কি দাঁড়ায়, 2টা S2O3 2 মাইনাস I2 S4O6 2 মাইনাস 2টা I-, এই ইলেকট্রন কাটা। তার মানে কি আমার ব্যবহৃত আয়ন সমূহের অর্থাৎ যাদের জারণ মানের পরিবর্তন হয় তাদের সমতা হয়ে গেছে। এখন এইটার সাহায্যে আমরা মূল বিক্রিয়া সমতা করব। তাহলে কি লিখবো যে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই, কি পাই যে সোডিয়াম থায়োসালফেট যোগ হচ্ছে আয়োডিন সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে সোডিয়াম আয়োডাইড। তাহলে দেখো এখানে থায়োসালফেটের সামনে কত 2, আয়োডিনের সামনে কিছু নাই, এখানে আয়োডাইডের সামনে 2, অর্থাৎ বিক্রিয়ার সমতাকরণ শেষ। এভাবে আমরা রেডক্স বিক্রিয়াগুলার যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই টোটাল 11টা 12টা বিক্রিয়া আমরা ইজিলি সমতাকরণ করতে পারি। যদি এই ক্লাসগুলো দেখে থাকো তাহলে যে কোনো বিক্রিয়ার তুমি সমতা করতে পারবা আশা করি ইনশাল্লাহ। তো এই পর্যন্তই জারণ বিজারণের সমতাকরণ। আগামী ক্লাসে আমরা তোমাকে এই জারণ বিজারণ সমতাকরণ ভিত্তিক বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।